আলো কি? সবার প্রথম আমাদের মাথায় কোশ্চেন আসবে আলো কি? আলো পড়তে গেলে আলো কি জানতে হবে। আলো কি তাহলে? আলো হলো এক প্রকার শক্তি, যা কি করে আমাদের চোখে দর্শন অনুভূতির সৃষ্টি করে। দর্শন অনুভূতি বলতে কি বোঝায়? দর্শন অনুভূতি মানে কি আমরা দেখতে পাই। তাহলে কি আলো আমাদেরকে দেখতে সাহায্য করে। তাহলে সেটা আবার কিভাবে হচ্ছে? ধরো একটা ঘরের মধ্যে একদম অন্ধকার রয়েছে, হ্যাঁ, ধরো এই একটা সার্কেল করলাম, এই সার্কেল রাউন্ডের ঘরটার মধ্যে আমি কি করলাম? কোনো আলো রাখলাম না, একদম অন্ধকার রয়েছে, তার মধ্যে আমি কি করলাম? তোমাকে ছেড়ে দিলাম, তুমি চারিদিকে ঘুরে বেড়াচ্ছ, কিন্তু তুমি কিছু দেখতে পাবে কি? পাবে না। এবার আমি কি করলাম? এখানে একটা লাইট জ্বালালাম। লাইট জ্বালানোর ফলে কি হলো? ঘরটা আলো হয়ে গেল। তারপর তুমি কি দেখছো? এই ঘরের এখানে এক দেওয়াল রয়েছে, দেওয়ালটা কেমন? সার্কেল আকারে। এখানে হয়তো একটা টেবিল রাখা রয়েছে। তুমি এবার সব কিছুই দেখতে পাচ্ছ। কার কারণে দেখতে পাচ্ছ? আলোর কারণে। সেই জন্য আমরা কি বলবো? আলো আমাদের চোখে দর্শন অনুভূতির সৃষ্টি করে। তো বোঝা গেল আলো আমাদের চোখে দর্শন অনুভূতি সৃষ্টি করে। কিন্তু এই আলো আমাদের দেখতে সাহায্য করলেও এই আলোকে কিন্তু আমরা দেখতে পাই না। এই আলোর জন্য আমরা দেখতে পাই, কিন্তু আলোকে আমরা দেখতে পাই না। তো আলো তাহলে কি জানলাম? এবার আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি সোর্স অফ লাইট, অর্থাৎ কি আলোর উৎস। আলোর উৎস বলতে আমরা কি কাকে বলবো? যে বস্তু কি করবে? আলো বিকিরণ করবে। মানে কি যে বস্তু থেকে আলো আমাদের চোখে আসবে সেই বস্তুটাকে আমরা কি বলবো? আলোর উৎস। কি জিনিসটা ক্লিয়ার হলো? তাহলে আলোর উৎস বলতে আমরা কি বুঝি? এই যেমন এটা হচ্ছে কি আলোর উৎস, এই লাইটটাই হচ্ছে আলোর উৎস। এই লাইটটার জন্যই না আমি সব কিছু দেখতে পেলাম। তাহলে এটাকে আমরা কি বলবো? আলোর উৎস। তাহলে যে বস্তু আলো কি করবে? বিকিরণ করবে, চারিদিকে ছড়িয়ে দেবে। যে বস্তু আলো চারিদিকে ছড়িয়ে দেবে সেটাকেই আমরা তো কি বলবো? আলোর উৎস। তাহলে এই আলোক উৎসর ওপর ভিত্তি করে আমরা আলোকে দুটো ভাগে ভাগ করেছি। এক নম্বর কি? সপ্রভ। আর দু নম্বর কি? নিষ্প্রভ। এবার সপ্রভ বস্তু বলতে কি বোঝায় আর নিষ্প্রভ বস্তু বলতে কি বোঝায়? এদের নামের মধ্যে দিয়েই কিন্তু আমরা উত্তর পেয়ে যাচ্ছি। সপ্রভ, স মানে কি? সে নিজে, যে বস্তু নিজে আলো বিকিরণ করে, মানে যার নিজস্ব আলো রয়েছে সে সেই নিজস্ব আলো কি করছে? বিকিরণ করছে। সেই বিকিরণ করার কারণে আমরা কি করছি? দেখতে পাচ্ছি। তাহলে সেই বস্তুগুলোকে আমরা কি বলবো? সপ্রভ বস্তু বলা হয়। যেমন আমরা বলবো সূর্য। সূর্যের নিজস্ব আলো রয়েছে, সূর্য থেকে আলো বিকিরণ পদ্ধতিতে আমাদের পৃথিবী পৃষ্ঠে আসে। এই আলো আসার ফলে আমরা কি করি? দেখতে পাই প্রতিটা জিনিস। সূর্য না থাকলে আমরা কোনো জিনিসই দেখতে পেতাম না। তাহলে সব থেকে বড় এক্সাম্পল কে হবে? সূর্য। তাহলে সপ্রভ বস্তু কাকে বলে? যে নিজেই বিকিরণ পদ্ধতিতে আলো বিকিরণ করে আমাদের চোখে দর্শন অনুভূতির সৃষ্টি করে, তাকে সপ্রভ বস্তু বলা হয়। যেমন কি সূর্য বা নক্ষত্র। আর কি হতে পারে? তাহলে শুধু কি সূর্য হবে না, এই অন্ধকার ঘরে ধরো এই লাইটটা জ্বলছে, তাহলে এ কি হবে? সপ্রভ বস্তু। একটা যদি জ্বলন্ত মোমবাতিও জ্বালিয়ে রাখি সে কি হয়ে যাবে? সপ্রভ বস্তু। কারণ কি? কারণ এ নিজে জ্বলছে, জ্বলে তারপরে সেই আলোটা বিকিরণ করছে,
তার ফলে আমরা দেখতে পাচ্ছি। যখন সে নিজে আলো জ্বলে, নিজস্ব আলো রয়েছে, দেখো এর এই মোমবাতিটা জ্বলছে মানে কি এর নিজস্ব আলো রয়েছে। এ কি অন্য জায়গা থেকে আলো ধার করে এনেছে? না, একদমই নয়। তাহলে এর নিজস্ব আলো রয়েছে। তাহলে যদি মোমবাতি দেওয়া হয় আমরা কি বলবো মোমবাতি নয়? কিন্তু মোমবাতি হবে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেকে কি করে ভাবে যে সূর্যই একমাত্র হচ্ছে সপ্রভ বস্তু, আর কিছুই হবে না। তো এখানে কিন্তু মনে রাখতে হবে একটা অন্ধকার ঘরে যদি একটা জ্বলন্ত মোমবাতি থাকে তাহলে সেটাও কিন্তু হবে সপ্রভ বস্তু। তো চলো এবার আমরা যেটা জানবো, নিষ্প্রভ বস্তু কাকে বলে। নিষ্প্রভ মানে কি? যে অন্যের ওপর সবসময় ডিপেন্ডেন্ট থাকবে, যার নিজস্ব কোনো কিছু বলতে কিছু নেই। তাহলে নিজস্ব যার আলো নেই, যে অন্যের আলোয় আলোকিত হয়ে সেই আলো প্রতিফলিত করে আমাদের চোখে দর্শন অনুভূতির সৃষ্টি করে, তাকে আমরা কি বলবো? নিষ্প্রভ বস্তু বলবো। সব থেকে বড় এক্সাম্পল হলো কি? আমাদের চাঁদ মামা। চাঁদ মামার কি নিজস্ব আলো রয়েছে? না। তাহলে চাঁদ কি করে? সূর্যের আলোয় আলোকিত হয়, সেই আলো প্রতিফলিত করে আমাদের চোখে কি করে? দর্শন অনুভূতির সৃষ্টি করে। তাহলে সমস্ত গ্রহগুলো কি হচ্ছে? নিষ্প্রভ বস্তু। ম্যাক্সিমাম আমাদের চারপাশে যা কিছুই রয়েছে সেগুলো হচ্ছে কি? নিষ্প্রভ বস্তু। তো চলো এবার তোমাদের এই কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়েছে, সপ্রভ বস্তু আর নিষ্প্রভ বস্তু। আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট। তাহলে আলোর প্রতিফলন বলতে কি বোঝায়? আলোর প্রতিফলন বোঝানোর আগে আমাদেরকে একটা ড্রয়িং করতে হবে। ধরে নাও এটা একটা বায়ু মাধ্যম, আর এটা কি? সাইডেই লিখি, এটা হলো জল। তাহলে আমার তোমাদেরকে একটু বোঝাতে সুবিধা হবে, একটু ড্রয়িংটা করে নিলাম। তো বলছে আলোর প্রতিফলন বলতে কি বোঝায়? ধরো একটা আলোক রশ্মি কি করছে? এই বায়ু মাধ্যম বরাবর যাচ্ছে, যেতে যেতে কি হলো? এই জল মাধ্যমে এসে আঘাতপ্রাপ্ত হলো। আঘাতপ্রাপ্ত হওয়ার ফলে কি হলো? এই পথ বরাবর যাওয়ার কথা ছিল, তাই তো? কিন্তু ওই পথ বরাবর গেল না। কি করলো? প্রথম মাধ্যমে ঠিক এই পথ বরাবর আবার বেরিয়ে গেল। বোঝা গেল? এই পথ বরাবর যাওয়ার কথা ছিল, সেই পথ বরাবর গেল না, এই পথ বরাবর বেরিয়ে গেল। তখন আমরা কি বলবো? তাকে আলোর প্রতিফলন। তাহলে ভালোভাবে বললে কি বলবো? আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখন আলো যে পথে যাওয়ার কথা ছিল সেই পথে না গিয়ে আলোর কি বেশিরভাগ অংশ প্রথম মাধ্যমে ফিরে আসে। আলোর এই রূপ ঘটনাকে আমরা কি বলবো? আলোর প্রতিফলন। তাহলে আলোর প্রতিফলন বলতে কি বলছে আরো একবার আমি বলছি, তোমরা ভালোভাবে চাইলে খাতায় লিখেও নিতে পারো। কি বলবে? আলো যখন কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে অন্য কোনো মাধ্যমের উপরিতলে আপাতিত হয়, তখন ওই আপাতিত আলোর কিছু অংশ কি দিক পরিবর্তন বা অভিমুখ পরিবর্তন করে প্রথম মাধ্যমে ফিরে আসে। আলোর এই রূপ ঘটনাকে আমরা কি বলবো? আলোর প্রতিফলন। তাহলে আলোর প্রতিফলন বলতে আমরা বুঝলাম। এবার যেটা জানতে হবে, এই প্রতিফলনটা ঘটবে তার জন্য দুটো ল রয়েছে, অর্থাৎ সূত্র রয়েছে। কি কি সূত্র মান্যতা হলে তবে আলোর প্রতিফলনটা ঘটবে আমাদেরকে জানতে হবে। এই যে রশ্মিটা আপাতিত হলো, এই রশ্মিটাকে আমরা কি রশ্মি বলি? আপাতিত রশ্মি। আর এই যে রশ্মিটা প্রতিফলিত হয়ে গেল, এটাকে আমরা কি বলবো? প্রতিফলিত রশ্মি। তাহলে এটা সবার জানা হয়ে গেল। তাহলে এই রশ্মিটা যেটা আপাতিত হচ্ছে এটাকে একটা নাম দিয়ে দাও, এ ও।
আর যে প্রতিফলিত হচ্ছে তাকে কি বলবো, ও বিটা কি হলো, প্রতিফলিত রশ্মি। তাহলে আগে আমরা প্রতিফলনের সূত্র বলে একটু হেডিং দিয়ে নিই, প্রতিফলনের সূত্র। এখানে কটা সূত্র রয়েছে, এই দুটো সূত্র মান্য হলে আমাদের কি আলোর প্রতিফলন ঘটবে। তাহলে এক নম্বরে আমরা কি বলবো, এই যে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপাতন বিন্দু মানে কি যেখানে আপাতিত হয়েছে, এই আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এই একটা অভিলম্ব আঁকা হয়েছে, এর নাম দিয়ে দাও সি। এই অঙ্কিত অভিলম্ব সর্বদা কি একই সমতলে থাকবে। দেখো একই সমতলে থাকবে। আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা কি একই সমতলে থাকবে। তাহলে আমার 1 নম্বরটা মান্য হচ্ছে, তাই তো? দেখো আমার এখানে কি বলছে, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকবে। এবার 2 নম্বর সূত্রটা কি বলছে, আমি আর লিখছি না, তোমরা চাইলে লিখে নাও, আমি আরো একবার বলে দিচ্ছি। আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকবে। এবার 2 নম্বর সূত্রটা কি বলছে দেখো, এইটাকে কি রেখা আমরা বললাম, আপাতিত রশ্মি। এই আপাতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণটা উৎপন্ন করবে তাকে আমরা কি বলবো, আপাতন কোণ। আপাতন কোণকে আমরা আই দ্বারা লিখলাম। আর এই অভিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মি যে কোণটা সৃষ্টি করবে তাকে আমরা কি বলবো, প্রতিফলন কোণ। 2 নম্বর সূত্রতে কি বলছে, এই আপাতন কোণের মান আর প্রতিফলন কোণের মান সব সময় কি হবে, সমান হতে হবে। অর্থাৎ কি I = R। বোঝা গেল? আরো একবার বলে দিচ্ছি, 2 নম্বর পয়েন্টটা তোমরা চাইলে লিখে নিতে পারো। কি, আপাতন বিন্দুতে অঙ্কিত, আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব কি বলছে, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকবে। 2 নম্বরটা কি বলছে, আপাতন কোণের মান ও প্রতিফলন কোণের মান কি হবে, সমান হবে। তাহলে আমরা প্রতিফলিত রশ্মি বলতে কি বোঝায় আর প্রতিফলনের সূত্রটা জানলাম। এবার আমরা আলোর প্রতিফলনকেও আবার ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায় সেটা এবার জানবো। আগে বোর্ডটা আমরা একটু ক্লিয়ার করে নিই। চলো এবার এই আলোর প্রতিফলনের শ্রেণী বিভাগ করব। এই আলোর প্রতিফলনকেও আবার দুটো ভাগে ভাগ করা যায়। কি কি, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে কি বিক্ষিপ্ত প্রতিফলন। 1 নম্বরে কি পাচ্ছি আমরা, নিয়মিত, আর 2 নম্বরে কি বিক্ষিপ্ত। তো প্রথমে আমরা জানবো নিয়মিত প্রতিফলন বলতে কি বোঝায়। নিয়মিত প্রতিফলন বোঝানোর আগে আমাদেরকে এখানে একটা ড্রয়িং করতে হবে। সেটা হলো, দেখো আমি এখানে করে দেখাচ্ছি। প্রথমে একটা এরকম রেখা নিলাম। এবার কি করব, এর ওপরে পরস্পর সমান্তরাল কয়েকটি রেখা নেব। ঠিক আছে, এই পর্যন্ত হলো। এবার আমরা কি বলবো, এই সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ যখন এই একটা মসৃণ তলের ওপর কি হচ্ছে, আপাতিত হচ্ছে, আপাতিত হলে ওই রশ্মিগুলো একটা কি নির্দিষ্ট নিয়ম মেনে প্রতিফলিত হবে। তার মানে কি প্রতিফলনের সূত্রটা মানবে। কি, এখানে প্রথমে দেখো প্রত্যেকটাতে একটা করে অভিলম্ব আঁকো।
প্রত্যেকটাতে একটা করে অভিলম্ব আঁকছি। আঁকার পরে দেখো ঠিক আপাতন কোণ আর প্রতিফলন কোণের মানগুলো কি এখানে I সমান R হবে, অর্থাৎ প্রতিফলনের সূত্র মেনে চলছে। মানার ফলে যে রশ্মিগুলো প্রতিসৃত হচ্ছে সেগুলো কি দেখো, প্রতিটা দেখো প্রত্যেকটার কি সমান্তরাল। তাহলে আমরা এখানে কি বলতে পারি, নিয়মিত প্রতিফলন বলতে কি বোঝায় তোমরা খাতা পেন নিয়ে লিখে নিতে পারো। তো চলো আমি বলছি, একবার মন দিয়ে ভালো করে লিখে নাও। বলতে হবে কি, আলোক রশ্মি সমান্তরাল, এখানে কিন্তু সমান্তরাল আলোক রশ্মি মসৃণ তলের ওপর আপাতিত হলে ওই নির্দিষ্ট রশ্মিগুলি কি একটা নির্দিষ্ট নিয়ম মেনে প্রতিফলিত হয় এবং প্রতিফলনের পর তারা কি করছে, রশ্মিগুচ্ছগুলো কি পরস্পরের সমান্তরাল হচ্ছে। তাহলে এই ধরনের আমরা প্রতিফলনকে কি বলবো, নিয়মিত প্রতিফলন বলবো। তাহলে নিয়মিত প্রতিফলন বলতে কাকে বলে, একটা বলবো একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো মসৃণ তলের ওপর আপাতিত হলে নির্দিষ্ট নিয়ম মেনে প্রতিফলিত হওয়ার পর আবারও সমান্তরাল রশ্মিগুচ্ছ রূপে যদি প্রতিসৃত হয়, তাহলে এই ধরনের প্রতিফলনকে আমরা কি বলবো, নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন। তাহলে নিয়মিত প্রতিফলনের উদাহরণটা আমরা কি দেব, নিয়মিত প্রতিফলনের সব সময় দেখো এই তলটা কি হতে হবে, মসৃণ তল হতে হবে। তাহলে এই মসৃণ তল আমরা কার দেখতে পাই, একটা ধরো সমতল আয়না যদি হয়, সমতল আয়নার উপরিতলটা কি হয়, মসৃণ হয়। স্থির জল, যদি জলের উপরিভাগটা পুকুর বলো যে কোনো জল, একটা পাত্রের মধ্যে যদি তুমি জল নাও, সেই জলের উপরিভাগটা যদি স্থির হয়, স্থির জল একদম ধরো স্থির হয়ে আছে, কোনো কম্পন নেই, কিছু নেই, তাহলে তার উপরেও কি প্রতিফলন হয়, নিয়মিত প্রতিফলন হয়। নিয়মিত প্রতিফলন বলতে তাহলে কি বোঝায়, যে সমান্তরাল রূপে আসছে আবার সমান্তরাল রূপে প্রতিসৃত হয়ে যাবে। তো চলো এবার বিক্ষিপ্ত প্রতিফলন বলতে কি বোঝায়, তাহলে বিক্ষিপ্ত না ঠিক তার উল্টো হবে, এটা তোমাদের মাথায় কাজ করছে। ঠিক আছে, দেখা যাক উল্টো হয় কি সোজা হয়। তো বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য কোন প্রতিফলক তলগুলো লাগে, কোন প্রতিফলক তলে ঘটে। বিক্ষিপ্ত প্রতিফলন সাধারণত অমসৃণ তলে ঘটে। তাহলে এখানে আমরা একটা পার্থক্য পেয়ে গেলাম নিয়মিত আর বিক্ষিপ্তর মধ্যে। নিয়মিত সবসময় কি হয়, একটা মসৃণ তলে হয়, আর বিক্ষিপ্ত প্রতিফলন কিসে হয়, একটা অমসৃণ তলে হয়। অমসৃণ তলে কি হবে, সমান্তরাল রশ্মিগুচ্ছগুলো যদি, এখানেও আমরা কি করব, সমান্তরাল রশ্মি নেব, এও নির্দিষ্ট নিয়ম, প্রতিফলকের নিয়ম মেনেই প্রতিফলিত হবে। দেখো এখানে আমাদের অভিলম্বগুলো এঁকে নাও, অভিলম্বগুলো এঁকে নিলাম। নেওয়ার পর কি দেখছো, এদিকে গেল, এদিকে গেল, এদিকে গেল, এদিকে গেল, দেখো চারিদিকে কি ছড়িয়ে পড়ছে। তাহলে এখানে আমরা বিক্ষিপ্ত প্রতিফলন বলতে কি বোঝায় কি বলবো, চলো তোমরা একবার লিখে নাও। বলবে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছগুলো যদি কোনো মসৃণ তলে আপাতিত হয় এবং নির্দিষ্ট নিয়ম মেনে প্রতিফলিত হওয়ার পর চারিদিকে ছড়িয়ে যাচ্ছে বলে মনে হয়, তাহলে ওইরূপ প্রতিফলনকে আমরা কি বলবো, বিক্ষিপ্ত প্রতিফলন। এগুলো তাহলে নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারছি। প্রতিফলিত হওয়ার পর আবার কি একটা নির্দিষ্ট দিকে সমান্তরাল রশ্মিগুচ্ছ রূপে প্রতিফলিত হচ্ছিল, আর প্রতিফলিত হওয়ার পর কি করছে, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তাই হচ্ছে এটা কি প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে বিক্ষিপ্ত প্রতিফলন কোথায় ঘটে, যে তলগুলো অমসৃণ হবে, আমাদের বাড়ির দেওয়ালের তলগুলো কেমন হয়, অমসৃণ। তাহলে আমরা এখানে লিখতে পারি বাড়ির দেওয়াল, তাই তো।
যে কোনো অমসৃণ তল হতে পারে, বাড়ির দেওয়াল, ঘরের দেওয়াল, তুমি বলো টেবিল চেয়ারের ওপরই তলগুলো, এগুলো কি মসৃণ হয়? তাহলে আমরা এখানে লিখতে পারি টেবিল, চেয়ার, ইটিসি ইটিসি, যে তলগুলো কি হবে অমসৃণ হবে সেগুলোই বিক্ষিপ্ত প্রতিফলন দেখা দেবে। এখানে আরও একটা কোশ্চেন যেটা আসে এক্সামে, সেটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য কী? তাহলে নিয়মিত প্রতিফলন আমরা এখানে লিখে নিই একটু, নিয়মিত, এখানে কি দেব বিক্ষিপ্ত। যখন আমি সংজ্ঞা পড়াচ্ছিলাম তখনই দেখবে আমরা একটা উদাহরণ পেয়ে গেছিলাম, সেটা কি নিয়মিত প্রতিফলন কোথায় ঘটে? মসৃণ তলে ঘটে। আর বিক্ষিপ্ত প্রতিফলন কোথায় ঘটে? অমসৃণ তলে ঘটে। 1 নম্বর আমরা পেয়ে গেলাম। 2 নম্বর পয়েন্টে আমরা কি লিখব? 2 নম্বর পয়েন্টটায় আমরা লিখব কি প্রতিফলিত রশ্মিগুচ্ছগুলি আপাতিত নয়, প্রতিফলিত মানে কি এই যে আপাতিত হলো, প্রতিফলিত হওয়ার সময় কি রশ্মিগুচ্ছগুলো কি হয় নিয়মিত প্রতিফলনের সময় কি করে সমান্তরাল রূপেই প্রতিফলিত হয়, সমান্তরাল রশ্মি গুচ্ছ রূপেই প্রতিফলিত হচ্ছে। আর বিক্ষিপ্ত প্রতিফলনে কি হয় রশ্মিগুচ্ছগুলো কি করে চারিদিকে ছড়িয়ে যায়। তাহলে আমরা কি লিখব? চারিদিকে ছড়িয়ে যায়। তাহলে এই দুটো পয়েন্ট হলো। আরো একটা পয়েন্ট কি লেখা যায় বলো? 3 নম্বরে আমরা কি লিখব? 3 নম্বরে এক্সাম্পল কি কি ছিল? এক ছিল সমতল আয়না, স্থির জল, আর এর এক্সাম্পল কি ছিল? বাড়ির দেওয়াল, টেবিল, যা লিখবে তোমরা, বাড়ির দেওয়াল। তাহলে পার্থক্যগুলো বোঝা গেল। তো এরপরে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যে একটা কোশ্চেন এখানে খুব ইম্পর্টেন্ট আসে প্রতিটা এক্সামে, বিশেষ করে যারা 9, 10, 8 এর এক্সামগুলো দিচ্ছ তাদের জন্য এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি সিনেমার পর্দা, সিনেমা পর্দা অমসৃণ করা হয় কেন? অমসৃণ করা হয় কেন? তাহলে অমসৃণ করা হয় কেন? অমসৃণ করা হয় তার কারণ হলো কি অমসৃণ হলে তাতে কি হবে বিক্ষিপ্ত প্রতিফলন হবে। যদি সিনেমার পর্দাটা এরকম অমসৃণ করি তাহলে এখানে কি হবে আলো সমান্তরাল ভাবে পড়বে, পড়ার পরে কি হয়ে যাবে সেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে না। যখন বিক্ষিপ্ত প্রতিফলন হবে, বিক্ষিপ্ত প্রতিফলন হওয়ার ফলে কি ওই রশ্মিগুলো সিনেমা হলের চারিদিকে কি করবে ছড়িয়ে পড়বে। সিনেমা হলের চারিদিকে ছড়িয়ে পড়ার ফলে কি হবে সিনেমা হলে যে যেখানেই বসে থাক না কেন দর্শক তাদের প্রত্যেকের চোখে কি হবে ওই ছবিগুলো তারা সমানভাবে দেখতে পাবে বা উজ্জ্বল দেখতে পাবে। আর আমি যদি সিনেমার পর্দাটাকে মসৃণ করতাম তাহলে কি এই রশ্মিগুলো আপাতিত হয়ে একটা নির্দিষ্ট দিকে যাবে, শুধুমাত্র ধরো সিনেমার এইটুকু পোর্শনে যারা বসবে তারা দেখতে পাবে, আর আদার্স অন্য পোর্শনে যারা বসবে তারা কিন্তু সেই আলো দেখতে পাবে না। কিন্তু এই যদি বিক্ষিপ্ত মানে অমসৃণ করা হয় তাহলে অমসৃণ হওয়ার ফলে কি হবে বিক্ষিপ্ত প্রতিফলন হবে। বিক্ষিপ্ত প্রতিফলন হওয়ার ফলে কি আলোক রশ্মিগুলো সিনেমার চারিদিকে ছড়িয়ে পড়বে। সিনেমার চারিদিকে যখন আলোক রশ্মি ছড়িয়ে পড়বে তাহলে যে কোনো স্থানে বসে থাকা দর্শকের চোখে আলোটাকে সমান উজ্জ্বল দেখাবে, তার ফলে তারা সিনেমাটা সমানভাবে উপভোগ করতে পারবে। সেই কারণে সিনেমার পর্দা অমসৃণ হয়। আজকের ক্লাসটা এই পর্যন্তই। এরপরে আমি আলো থেকে আলোর প্রতিসরণ প্রতিবিম্বের উপরে পড়াবো।